পার্বতীপুর জঙ্গলে টুনি নামের এক মেয়ে পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি কৃষিকাজ করে সংসার চালাতো। এরপর একদিন টুনি টুকিকে নিয়ে মাঠে কাজ করছিল। এমন সময় তারা দুজনই একটা হাঁড়িতে মরিচের চারা দেখতে পায়। এরপর মা, হাড়ির ভিতরে চারা। আর মা, হাড়িটা তো দেখতে অনেক সুন্দর। চলো না মা, আমরা এই হাড়িটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। কার হাড়ি কে জানে। এই হাড়িটা যদি আমরা বাড়িতে নিয়ে যাই, তখন যদি আমাদেরকে কেউ চোর বলে রে মা। মা, কেউ যদি আমাদেরকে চোর বলে, তাহলে আমরা বলবো এই হাড়িটা আমরা কুড়িয়ে পেয়েছি। চলো না মা, আমরা এই মরিচের চারার হাড়িটা বাড়িতে নিয়ে যাই। চলো না মা। আচ্ছা ঠিক আছে রে মা, আর বায়না করতে হবে না, আমি হাড়িটা বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর টুনি মরিচের চারার হাঁড়িটা বাড়িতে নিয়ে যায় আর হাঁড়ি থেকে মরিচের চারাটা বের করে সেটা বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে দেয় আর মরিচের চারাটা বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দেয়। টুকি, তোর কথা মতো আমি মরিচের চারাটা এনেছি মা। এবার তুই ভালো মেয়ের মতো পড়তে বস, যা। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি বাড়ির সব কাজ শেষ করে মরিচের চারায় জল দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি ঘুম থেকে উঠে উঠোনে আসে আর মরিচের চারায় তাকাতে তার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। এ কি, এই মরিচের চারা এত রাতারাতি বড় হলো কি করে? আর তার উপর আবার এত বড় বড় লাল টুকটুকে মরিচ, আজব তো দেখছে। তখনই সেখানে টুকি চলে আসে আর টুনির কাছে লাল টুকটুকে মরিচ দেখে বলতে থাকে, এ মা, কত সুন্দর লাল টুকটুকে মরিচ। আমার তো খুব পছন্দ হয়েছে মা। হয়েছে হয়েছে, আর পছন্দ করতে হবে না। কি জানি কোন বিপদ যে আমি ঘাড়ে টেনে আনলাম। টুনির কথা শেষ হতে না হতে টুনির কাছে লাল মরিচ কথা বলে ওঠে, তোমরা আমাকে নিয়ে ভয় কেন পাচ্ছ? আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু এখানে চুপটি করে থাকবো। আর আমি তোমার সাথে সারাদিন গল্প করব। আচ্ছা ঠিক আছে টুকি, তুই এখানেই থাক, আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি। এরপর টুনি রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে আর এদিকে টুকি লাল মরিচের সাথে বক বক করতেই থাকে। এমন সময় একটা প্রজাপতি এসে টুকির গায়ে সুড়সুড়ি দিতে থাকে আর টুকি বিরক্ত হয়ে টুনিকে ডাকে, মা, ও মা, দেখো না মা, একটা প্রজাপতি আমাকে কিভাবে জ্বালাচ্ছে। টুকির ডাক শুনে টুনি চলে আসে। এই প্রজাপতি, এই তোর তো সাহস কম নয়, তুই আমার মেয়েকে জ্বালাচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। না গো, আমাকে মেরো না। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি শুধুমাত্র রাজকন্যাকে পাহারা দিতে। রাজকন্যা মানে কি বলছো তুমি? আর কে তোমার রাজকন্যা? এই যে তোমরা মরিচ গাছে লাল মরিচ দেখছো, এ হলো মরিচ রাজ্যের রাজকন্যা আর আমাদের রাজকুমারী। তোমাদের এই পৃথিবীর উপরে আমাদের মরিচ রাজ্য। সেখানে মরিচেরা অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। এদিকে এক দুষ্ট জাদুকর্ণীর চোখে সেই মরিচ রাজ্য পড়ে যায়। তাই সেই জাদুকর্ণী ডাইনি যে কোনো উপায়ে মরিচ রাজ্যকে ধ্বংস করতে চায়। আর ওই জাদুকর্ণী ডাইনিকে হত্যা করতে পারবে একমাত্র মরিচ রাজকন্যা। সবই তো বুঝলাম, তবে এই মরিচ রাজকন্যা এখানে কি করে এলো? মরিচ রাজ্যে আছে এক মায়াবী হাড়ি। সেই হাড়িতে পৃথিবীর সব মরিচের নির্যাস জমা হয়ে একটা করে মরিচ জন্ম নেয়। তেমনি ভাবে রাজকন্যাও জন্ম নিচ্ছিল, কিন্তু রাজকন্যা জন্ম নেওয়ার আগে ওই দুষ্টু জাদুকর্ণী মরিচ রাজকন্যাকে পৃথিবীতে ফেলে দেয় আর তাকেই তোমরা কুড়িয়ে পাও। এই মরিচ রাজকন্যাকে পৃথিবী থেকে মরিচ রাজ্যে পাঠানোর কি কোনো উপায় আছে? বাঁশবনের বাঁশঝাড়ে বাস করে এক নীল বুড়ি। তবে তাকে চাঁদের আলো ছাড়া আর কখনোই দেখা যায় না। একমাত্র সেই বাঁশবাগানের বুড়ি পারবে মরিচ রাজকন্যাকে মরিচ রাজ্যে ফিরিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে,
আমি আজ রাতেই ওই বাঁশবাগানে যাব, আর বাঁশবাগানের নীলবুড়ির সাথে আমি দেখা করব। এরপর রাত হয়ে যায় আর রাতের আকাশে সুন্দর একটা চাঁদ ঝলমল করতে থাকে। এমন সময় টুনি উড়ে উড়ে সেই বাঁশবাগানে যায় আর বলতে থাকে, দূর থেকে যে এসেছি আমি সমস্যা নিয়ে তোমার কাছে, বিপদের মাঝে মরিচবাসী তোমার কাছে যে তার উপায় আছে। আকুল কণ্ঠে ডাকছি আমি, দিব তোমায় খই মুড়ি, নীল জগতের চাঁদের জ্যোৎস্নায় কোথায় তুমি নীলবুড়ি? এরপর বাছার থেকে বিকট একটা আলোর মধ্য দিয়ে নীলবুড়ি বেরিয়ে আসে। কি হয়েছে রে বাছা, এত রাতে আমাকে কেন তলব করছিস? এরপর টুনি নীলবুড়িকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নীলবুড়ি বলে, ও এই ব্যাপার, এটা তো আমার বাহাতের খেল। তবে আমায় যদি তুই সুস্বাদু কিছু না খাওয়াস তাহলে তো আমি এই কাজ করেই দেব না। ঠিক আছে নীলবুড়ি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে বাড়ি আসে আর নীলবুড়ির জন্য মধুর পায়েস রান্না করে তারপরে টুনি বাঁশবাগানে যায় নীলবুড়ির কাছে আর নীলবুড়িকে খেতে দেয়। আর নীলবুড়ি খেয়ে বলে, আহ, কতদিন পরে যে আমার মুখে একটু সুস্বাদু জিনিস পড়লো। এবার শোন আমার কথা, আর তার আগে এই বাটিটা তুই হাতে তুলে নে। শোন, তোর এই বাটিতে আমি আমার অর্জিত শক্তি জল দিচ্ছি। তুই এই জল নিয়ে গিয়ে তুই লাল মরিচের গায়ের উপর ছিটিয়ে দিবি, আর তারপরেই মরিচ রাজকন্যা পৃথিবী থেকে মুক্তি পেয়ে মরিচ রাজ্যে চলে যাবে। ঠিক আছে গো নীলবুড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি নীলবুড়ির দেওয়া বাটি ভর্তি জল নিয়ে টুনি মরিচ গাছের লাল মরিচের কাছে যায় আর সেই বাটির সম্পূর্ণ জল মরিচ গাছে মরিচের উপর ছিটিয়ে দেয়। টুনি, আমাদের মরিচ গাছের মরিচ রাজকন্যাকে মুক্ত করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার বিনিময়ে আমি তোমাকে আরেকটা লাল মরিচ দিয়ে যাচ্ছি, আর তুমি এই মরিচের কাছে যা চাইবে তাই পাবে। এরপর প্রজাপতি জাদু দিয়ে আরেকটা লাল মরিচ প্রকট করে আর সেটা টুনিকে দেয়। এদিকে মরিচ রাজকন্যা বলতে থাকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক সাহায্য করলে। আমি তোমাদের সারা জীবন মনে রাখবো। এরপর প্রজাপতি আর টুনির গাছের লাল মরিচ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি প্রজাপতির দেওয়া লাল মরিচ থেকে অনেক টাকা পয়সা পেয়ে অনেক বড়লোক হয়ে যায় আর সুখে দিন কাটাতে থাকে। হায় ঈশ্বর, আর কত কষ্ট দেবে তুমি আমাকে। আমি যে আমার মেয়েকে নিয়ে বড্ড অসহায় হয়ে পড়েছি। ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর, আমি যে এমন জ্বালা সহ্য করতে পারছি না। এসব কথা বলে টুনি চোখের জল ফেলতে থাকে। টুনির স্বামী মারা গেছে বেশ কিছুদিন হলো। স্বামীকে হারিয়ে কন্যা সন্তানকে নিয়ে টুনি খুব কষ্টে তার দিন কাটাচ্ছে। মা, আমি সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মা, তুমি সারাদিন কোথায় কোথায় ঘুরেছো গো, আর আমার জন্য খাবার আনতে গিয়েছিলে নাকি? মারে, কি আর বলবো রে মা, আমি সারাদিন কত জায়গায় ঘুরলাম, না পেলাম কোনো একটা কাজ, আর না পেলাম কিছু খাবার জোগাড় করতে। আমি যে কি করব কি না করব কিছু বুঝতে পারছি না রে মা। মা, তুমি রোজ রোজ একই কথা বলছো, আমি আর কতদিন না খেয়ে থাকবো বলো তো? তুই কাঁদিস না মা, আমি এবার একটা না একটা ব্যবস্থা করবই করব। আমি আর কারো দ্বারে ঘুরবো না রে মা। তোর ঠাকুমা আমাকে যে হারটা দিয়েছিল, এবার আমি ওই হারটাই কাজে লাগাবো। টুনি এসব কথা বলতে থাকে আর পরিকল্পনা করতে থাকে। পরের দিন সকালে টুনি তার হারটা নিয়ে স্বর্ণকারের দোকানে যায়। দিদি, এটা তো পুরনো আমলের গয়না মনে হচ্ছে। দিদি, এটাতে তো দেখে মনে হচ্ছে সোনার পরিমাণ খুবই কম। এটা যদি বিক্রি করতে চাও তাহলে আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি। এর থেকে বেশি টাকা আর আমি দিতে পারবো না।
5,000 টাকা তবে তাই দাও, টাকাটা যে আমার ভীষণ দরকার গো। এরপর স্বর্ণকার টুনিকে 5,000 টাকা দেয় আর টুনি সেই টাকা নিয়ে হাটে যায় আর একটা গাভী দেখতে থাকে। দাদা, এই গাভীটার দাম কত? আর এই গাভীটা কত দুধ দেয়? দুধ তো বেশ ভালোই দেয়, দিনে 3 লিটার করে দুধ দেয়। আর আমি এই গাভীটা 20,000 টাকায় বিক্রি করব। 3 লিটার? 3 লিটার দুধ বিক্রি করলে তো দিব্যি সংসার চলে যাবে আমার। কি বলছো দাদা, 20,000 টাকা? তা বলছি কি দাদা, এই গাভীটা কি তুমি আমায় 5,000 টাকায় দিতে পারবে? আমার কাছে যে শুধু 5,000 টাকাই আছে। এসেছে ফকিন্নি 5,000 টাকা দিয়ে গাভী কিনতে। 5,000 টাকায় কি আর এখন গাভী পাওয়া যায় নাকি? হ্যাঁ, যাও তো, যাও এখান থেকে। বান্টি কবুতর যখন টুনিকে এসব কথা শোনাচ্ছিল তখনই পাশ থেকে উলু পেঁচা এসব কথা শুনতে পায়। এই যে মা, তুমি এদিকে এসো, আমি তোমায় 5,000 টাকার গাভী দিব। পেঁচার ডাক শুনে টুনি সেখানে যায় আর সেখানে গিয়ে একটা গর্ভবতী গাভীকে দেখতে পায়। কাকা বাবু, গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী, তাও আবার এত নাদুস নুদুস। তা বলছি, ভালো একটা গর্ভবতী গাভী তুমি আমাকে 5,000 টাকা দিয়ে দেবে? দেব রে মা, কারণ আমার গাভীটা যে অন্ধ। আমার গাভী চোখে কিছুই দেখতে পারে না। এই গাভী নিজে থেকে ঘাস পাতা কিছুই জোগাড় করে খেতে পারে না। সব খাবার ওর মুখের সামনে তৈরি করে দিতে হয়, তবে গাভীটা গন্ধ শুকে খাবার খেতে পারে। তবে এই ব্যাপার কাকা বাবু, তবে আমার কোনো সমস্যা নেই, আমি সব খাবার ওর মুখের সামনে দিতে পারবো। আমায় শুধু দুধ দিলেই চলবে, কারণ আমার সংসার চালানোর যে একটা উপায় ভীষণ দরকার। তুমি আমায় এই গাভীটাই দিয়ে দাও কাকা বাবু। এরপর টুনি পেঁচাকে 5,000 টাকা দেয় আর গাভীটা নিয়ে বাসায় চলে যায়। মা, আমি খাবারের জন্য অপেক্ষা করছি, আর তুমি কি না গাভী নিয়ে এলে? মারে, আর কিছুদিন ধৈর্য ধর, আর মাত্র তো কটা দিন। এভাবে খাবারের জন্য হাহাকার করতে হবে না রে মা। আর মাত্র কদিন পরে দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর টুনি আর টুকি সুদিনের জন্য অপেক্ষা করতে থাকে আর টুনি পেঁচার কথা মতোই গাভীর সামনে সব খাবার এনে দিত। বেশ কয়েকদিন পরে গাভী দুটো যমজ বাছুরে জন্ম দেয়। মা, এই গাভী তো জবল দুটো বাছুর জন্ম দিল। মা, তোমার 3টে গাভী হয়ে গেল। মা, এখন তো আমরা গাভীর দুধ বিক্রি করতে পারবো, আর এখন আমাদের কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আর দেরি না করে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয় রে মা, দুধ দোয়াতে হবে তো। ঈশ্বর যে আমার দুঃখ ঘোচার পথ দিয়েছেন। টুনির কথা শুনে টুকি দ্রুত ঘরে যায় আর বালতি নিয়ে আসে আর গাভীর দুধ দোয়াতে শুরু করে, কিন্তু গাভী স্বাভাবিক দুধ না দিয়ে সোনার দুধ দেয়। আগো, এই গাভী তো দেখছি সোনার দুধ দিচ্ছে। এ আবার কোন ধরনের গাভী গো? আমি জাদুই গাভী গো। এতদিন থেকে তো আমি অভিশপ্ত হয়েছিলাম, তাই তো আমি চোখে দেখতে পারতাম না, আর আমি কথাও বলতে পারতাম না। তবে আমি সন্তান জন্ম দেওয়ার পর থেকে অভিশাপ মুক্ত হয়েছি। গাভীর কথা শেষ হতে না হতে গাভীর বাছুর দুটো সোনার মল ত্যাগ করে। এ দেখে তো টুনি আর টুকির চোখ কপালে উঠে যায়। মা, এ তো দেখছি সোনাই সোনা, আর এখন তো দেখছি এই বাছুর দুটো সোনা দিচ্ছে। হ্যাঁ রে মা, ঈশ্বর এতদিন পর আমার দিকে মুখ তুলে দেখেছে। এতদিন আমি খাবার জোগাড় করতে পারতাম না, কিন্তু আজ আমার উঠোনে এত সোনা। কিন্তু কাকা বাবু এত বোকা, এই জাদুর গাভীকে এত কম দামে আমার কাছে বিক্রি করে দিল। না গো, আমার মালিক বোকা না, আসলে তান্ত্রিকের মৃত্যু খুব নিকটেই জেনে মালিক আমায় তোমার কাছে বিক্রি করেছে। আমার মালিক মানে ওই তান্ত্রিক যে বড্ড ভালো ছিলেন। তবে এবার আমি আমার বাছুর মিলে তোমার সমস্ত কষ্ট দূর করব। এরপর টুনি সোনার গোবর আর সোনার দুধ বিক্রি করে অনেক ধনী হয়ে যায় টুনি। আর টুনিকে তো এত স্বর্ণ বিক্রি করা দেখে স্বর্ণকার অনেক অবাক হয়ে যায়।
এটা কি করে সম্ভব? টুনি রোজ রোজ এত সোনা কোথায় পাচ্ছে? আমার কাছে ব্যাপারটা কেন জানি গড়বড় মনে হচ্ছে। এরপর থেকে স্বর্ণকার টুনির ওপর নজর রাখতে শুরু করে আর টুনির 3 গাভীর ব্যাপারে সবটা জানতে পারে। তবে এই ব্যাপার, টুনির গরুরা টুনিকে এত সোনা দিচ্ছে, তবে এবার তো আমায় অন্য কিছু ভাবতে হয়, কারণ এত সোনা দানা যে আমারও চাই। এরপর কালু টুনির বাসায় যায় আর টুনির কাছে তার গাভীগুলো কিনতে চায়। না না স্বর্ণকার দাদা, আমি কিছুতেই আমার গাভী বিক্রি করব না। তুমি দয়া করে এমন কথা বলো না। বুঝতে পেরেছি, তোমার গাভীরা যে সোনা দেয় তার জন্য তুমি তোমার গাভী বিক্রি করতে যাচ্ছ না। তবে আমিও ছাড়ার পাত্র নই। তবে এই গাভী আমার চাই চাই। দরকার হলে তোমাকে মেরে আমি এই গাভী দখল নিব। এই কথা বলে স্বর্ণকার একটা ছুরি বের করে আর তখনই গাভী হা করে আর গাভীর মুখ দিয়ে আগুন বেরিয়ে স্বর্ণকারের গায়ে পড়ে আর স্বর্ণকার পুড়ে ছাই হয়ে যায়। আমার মালকিনের গায়ে কোনো আঁচড় পড়লে আমি সহ্য করব না। তাকে আমি এই স্বর্ণকারের মতো ভস্ম করে দেব। তুমি কোনো চিন্তা করো না মালকিন, আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করব। গাভীর কথায় টুনি স্বস্তি পায়। এরপর থেকে টুনি তার 3 গাভীর সাহায্যে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। করত, কেননা সে জঙ্গলে টুনি ছাড়া আর কারোরই ছেলে সন্তান ছিল না। একদিন টুনি পুকুর ঘাটে যায় জল আনতে। এই এই সুখী মিষ্টি, তাড়াতাড়ি চল, এখান থেকে জল নিয়ে চলে যাই। ওই দেখ, 4 ছেলের মা টুনি আসছে, আমাদেরকে দেখলেই তো 2-4টে কথা শুনিয়ে দেবে। আরে আরে কাকলি, তোরা কি আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছিস নাকি? আর হ্যাঁ, যাবি তো, যাবি না কেন? তোদের তো আর কোনো ছেলে নেই, আমার মুখ দেখার তোদের কোনো অধিকার নেই। যত সব অলক্ষীর দল। দেখো টুনি দিদি, আমাদের একদম অপমান করবে না বলে দিলাম। 4 ছেলের মা হয়েছো, তাকে আমাদের মাথা কিনে নিয়েছো নাকি? হ্যাঁ, তা নয় তো কি, তোরা তো মুখ পুরি অপয়ার দল। এতদিনেও তো কোনো ছেলে সন্তানের জন্ম দিতে পারলি না, আবার বড় বড় কথা। শোনো টুনি দিদি, আমরা তো আর ইচ্ছে করে মেয়ে সন্তানের মা হইনি। ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে, আমরা তাতেই খুশি। হয়েছে হয়েছে, থাক, আর গান শোনাতে হবে না। তোরা যে মুখ পুরি, তাই ঈশ্বর তোদের কোনো ছেলে সন্তান দেয়নি, বুঝেছিস? যা তো যা, এখান থেকে চলে যা, তোদের মুখ আর দেখতে ইচ্ছে করছে না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি আমরা। তবে টুনি দিদি শোনো, এত অহংকার কিন্তু ভালো নয়, কথাটা মনে রেখো। এই কথা বলে কাকলিরা সেখান থেকে চলে যায় আর টুনিও জল নিয়ে মুখ বেঁকিয়ে সেখান থেকে বাড়ি চলে যায়। এভাবে টুনি সবার সঙ্গে অহংকার করত আর তার 4 ছেলেকেও অহংকার করতে শেখাতো। একদিন টুনি তার 4 ছেলেকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল আর যেতে যেতে টুনি তার ছেলেকে বলতে থাকে, শোন আমার ছানারা, তোরা এই জঙ্গলে রাজার মতো করে চলবি। যে অপমান করবে তাকেও অপমান করবি, বুঝেছিস? কাউকে সাহায্য করবি না, কারণ তোরা যে এই জঙ্গলের 4 রত্ন। এই বলে টুনি তার 4 ছেলেকে নিয়ে চলতে থাকে। এমন সময় তাদের সামনে বিউটি পায়রা আর তার মেয়ে পারুল চলে আসে। হায় হায় রে ঈশ্বর, তুমি সকাল সকাল এ কার মুখ দেখালে? এখন তো আমার আর আমার ছেলেদের অমঙ্গল হবে। হিরে মুখপুরি কপালপুরি বিউটি, তোর তো সাহস কম নয়। তোর এই অপয়া মেয়েটাকে নিয়ে কেন আমার সামনে এলি? তুমি এসব কি বলছো দিদি? আমরা আবার কি করলাম যে তোমাদের অমঙ্গল হবে? আমরা তো শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কি করেছিস জানিস না মনে হয়? অপয়া মুখপুরি অলক্ষী কোথাকার, তোদের এই মামের অপয়া মুখ দেখালি। তোর এই মেয়ের অপয়া মুখ দেখে যদি আমার ছেলেদের কোনো ক্ষতি হয়, তখন কি হবে? হ্যাঁ, এটা তুমি কি বললে দিদি? আমার পারুল মেয়ে বলে তুমি ওকে অপয়া বলছো? তুমি হয়তো ভুলে গেছো দিদি, এখন ছেলেরা যে কাজ করতে পারে তার থেকে মেয়েরাও কম নয়, মেয়েরাও পারে। আহারে, তোকে মনে হয় রানী করে রাখবে? সেই তো যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। না পারবে কোনো কাজ করতে আর না পারবে কোনো চাকরি করতে, উল্টো তোকে ফকির বানিয়ে সব নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। আর আমাকে দেখ, আমার 4টা ছেলে। আমার ছেলেরা বড় হলে আমার কত দেখাশোনা করবে। আমার ছেলেরা বিয়ে করে যৌতুক নিতে পারবে, আমি রাজরানীর মতো দিন কাটাতে পারবো। শোনো দিদি, এত অহংকার ভালো নয় কিন্তু। তুমি আজ তোমার এই 4 ছেলেকে নিয়ে যে অহংকার করছো,
একদিন দেখো এমন যেন না হয় যে তোমার আদরের 4 ছেলে তোমার পেটে লাথি মেরে চলে গেছে। আর হ্যাঁ, আমার মেয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, সে আমাকে কখনো ছেড়ে যাবে না। এসব বলে বিউটি পায়রা সেখান থেকে চলে যায়। আর তখন টুনি হাসতে হাসতে বলে, কি বলে গেল এই বিউটিটা? আমার ছেলেরা নাকি আমাকে ছেড়ে যাবে। কি রে আমার সোনা ছেলেরা, তোরা কি বড় হলে আমাকে ছেড়ে যাবে? না না মা, আমরা কিছুতেই তোমাকে ছেড়ে যাব না। তোমাকে আর বাবাকে আমরা সব সময় আগলে রাখবো মা। এরপর তারা বাজারে চলে যায়। টুনি এভাবে তার 4 ছেলেকে নিয়ে খুব অহংকার করত। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছেলেরা আস্তে আস্তে বড় হতে থাকে। এদিকে টোনা হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন টুনি তার 4 ছেলেকে ডেকে বলে, রকি বাবারা শোন, তোদের বাবা যে অসুস্থ হয়ে পড়েছে, ঘরে যে কোনো খাবার নেই। আজ বরং তোরা 4 ভাই মিলে খাবার সংগ্রহ করে নিয়ে আয়। না না মা, আমরা এখন কেউই খাবার আনতে যেতে পারবো না। আমাদের অনেক পড়াশোনা আছে, আমরা যেতে পারবো না মা, তুমিই যাও। বাবারে, তোদের বাবা যে অনেক অসুস্থ, তাকে খাবার খাওয়াতে না পারলে যে আরো অসুস্থ হয়ে যাবে। এখন তোদের বাবার থেকে তোদের পড়াশোনাটাই বেশি হয়ে গেল। দেখো মা, তুমি এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, আমাদের শান্তি মতো পড়তে দাও। যাও এখান থেকে। ছেলেদের এমন ব্যবহার দেখে টুনি মনে মনে ভীষণ কষ্ট পায় আর নিজেই খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি দেখতে পায় যে পারুল তার মায়ের সাথে কাজ করছে। তা দেখে টুনি মনে মনে বলে, বাড়িতে আমার 4টি ছেলে, কিন্তু তারা তাদের বাবা মায়ের কষ্ট বুঝলো না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত। এদিকে পারুল মেয়ে হয়ে তার মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছে। কবে যে আমার ছেলেরা বুঝবে? হয়তো আরো বড় হলে বুঝতে পারবে। এসব বলতে বলতে টুনি খাবার খুঁজতে থাকে আর কিছু খাবার নিয়ে বাড়িতে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। যত দিন যেতে থাকে টুনির ছেলেরা তত খারাপ ব্যবহার করতে থাকে। টুনির ছেলেরা এখন অনেক বড় হয়েছে, তাদের পড়াশোনাও শেষ হয়েছে। তারা 4 জন শহরে চাকরিও পায়। শোনো মা, আমরা 4 জন ঠিক করেছি আমরা আর এই তোমার ভাঙাচোরা বাড়িতে থাকবো না। আমরা শহরে চাকরি পেয়েছি আর শহরেই থাকবো। ছেলেদের মুখ থেকে এমন কথা শুনে টোনা আর টুনি ছেলেদের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর চোখের জল ফেলতে থাকে। তোরা এসব কি বলছিস বাবা? তোরা আমাদের এই অবস্থায় রেখে চলে যাবি? যাস না বাবা, যাস না, তোরা যাস না। টুনির কোনো কথাই তারা শোনে না এবং তারা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন টোনা বলে, কি হলো টুনি? খুব তো তোমার 4 ছেলেকে নিয়ে অহংকার করতে, আজ কি হলো? সেই তো চলেই গেল তোমার 4 ছেলে। টোনার এমন কথা শুনেও টুনি কিচ্ছু বলে না, সে শুধু কাঁদতেই থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছেলেরা শহরে যাওয়ার পর থেকে কোনো দিনই তাদের বাবা মায়ের খোঁজ নেয় না। এরপর বর্ষাকাল চলে আসে। প্রচন্ড ঝড় বৃষ্টি আর বাতাস শুরু হয়। টোনা টুনির বাড়িটা অনেক নড়বড়ে ছিল। এই কি টোনা, আমাদের বাড়িটা তো ডুলছে, কখন যে পড়ে যায়। বাইরে তো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে এখন আমরা কোথায় যাব? টুনির কথা শেষ হতে না হতে টুনির বাড়িটা ভেঙে যায় আর টোনা টুনি সেই বাড়ির নিচেই চাপা পড়ে যায়। টোনা টুনির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তখন আধো আধো গলায় টুনি বলে, টোনা টোনা, আজ বুঝি আমি আমার অহংকারের শাস্তি পেলাম। টোনা, আমি আমার 4 ছেলেকে নিয়ে কত অহংকার করতাম, কত কষ্ট করে বড় করে তুললাম, আর আমাদের এই দুর্দিনে তারাই পাশে নেই। সত্যি আমি অহংকার করে অনেক বড় ভুল করেছি। তবুও আমি ঈশ্বরের কাছে বলবো, আমার 4 ছেলেকে যেন দুধে ভাতে রাখে। এসব কথা বলতে বলতে টুনি আর টোনা সেখানেই মারা যায়। দেখলে তো বন্ধুরা, অহংকারের পরিণতি কেমন হয়। তাই আমাদের কোনো কিছু নিয়ে বেশি অহংকার করা উচিত নয়, কেননা অহংকার ধ্বংসের মূল। বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।